প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট নাট্যজন মুজিব বিন হক। মুজিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য মিলেনিয়াম টিভিতে। এবং আমি আসলে দীর্ঘদিন এদেশে আছি। দীর্ঘদিন বলছি এই অর্থে যে 1988 থেকেই আছি, কিন্তু 1988-এর পরে থিয়েটার নিয়ে বেশিরভাগ কাজকর্ম আমি করেছি, বা বাংলাদেশে থাকাকালীনও আমি থিয়েটারের সাথেই সম্পৃক্ত ছিলাম, এখনো আছি। কিছুটা কাজকর্ম কমে গেছে, এই সেটা ধরেন এখানকার পরিস্থিতি এবং পরিবেশের কারণে কিছুটা, আর কিছুটা আমার বয়সও দায়ী, সময় তো কম যায়নি। তো এইসব নিয়েই বেঁচে আছি। তো প্রবাসে নাট্য চর্চা কেমন চলছে? প্রবাসে আসলে আমরা যখন, আমাকে অনেকদিন আগে আসাদ একটা কথা বলেছিল, অভিনেতা আসাদ বলেছিল যে ভাই, আপনি এদেশে এসছেন, এখানে নাটক করছেন, তো এখানে সত্যিকার ভাবে কিছু করতে পারবেন কি নাটকের জন্য? প্রশ্নটা আমাকে অবশ্যই সবসময় তাড়িত করে, এবং আমি এই প্রশ্নের সম্মুখীন সবসময় হই যে নাট্য চর্চা যে ছেড়ে এসছেন, এখানে আবার নতুন করে শুরু করেছেন, বা করতে যাচ্ছেন, বা করতে পাচ্ছেন কিনা, এই ধরনের প্রশ্নগুলো আসে। আমি আসলে বলি যে নাটকটা বা নাট্য চর্চাটা বা সাংস্কৃতিক চর্চাটা আমি যতটা অন্যজনের জন্য করি, তার চেয়ে বেশি নিজের জন্য করি। অর্থাৎ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আসলে যেভাবে বেঁচে থাকতে চাই, আমি সেজন্যই আমার বেঁচে থাকার জন্য আমার প্রয়োজন আছে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া, রক্ত মাংসের সাথে মেশা। হ্যাঁ, কারণ এটা এক ধরনের নেশা। এর থেকে নেশাটা আপনার যখন পেয়ে বসে, তখন হচ্ছে ছাড়ান পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং আমি বোধহয় আমারও এই চর্চার সাথে জড়িত, এবং যার ফলে আমার আর মুক্তি নেই, এ কথাটা এভাবেই বলি। আর প্রবাসে নাট্যচর্চা যেভাবে হওয়ার কথা সেভাবে মোটেই হচ্ছে না, কারণ এখানে নাট্যকর্মী যারা আছে তাদের নানান ধরনের অসুবিধা আছে। অসুবিধা আছে আর্থিক, অসুবিধা আছে নৈতিক, অসুবিধা আছে এখানকার অন্য যেসব মিডিয়া মাধ্যম আছে, তারা তাদের কাছ থেকে কোনোরকম সাহায্য পায় না। তাহলে এটা ডেভেলপ করবে কোথা থেকে? মিডিয়া থেকেও না? নো, অবশ্যই না, একেবারেই। তাহলে এটা ডেভেলপমেন্ট, এই যে চর্চাটা, এই চর্চাটা এগিয়ে আসার জন্য তো কাউকে না কাউকে, কোনো না কোনো মাধ্যমকে কিছুটা পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। সেটা ওরা করে। সহযোগিতা কি ধরনের সহযোগিতা চাচ্ছেন আপনি? সহযোগিতা, আমি 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 আমার কাছে যখন প্রস্তাব আসে যে আপনি একটি নাটক করুন, তখন আমি বলি যে আপনি একজন অভিনেতার জন্য, একজন বাইরে যারা কর্মকাণ্ড করে, আমি নেপথ্যে যারা কাজ করে, তাদের জন্য আপনার কোনো বাজেট আছে? তারা সরাসরি বলেন না, না না, কোনো বাজেটটা যাবে, আপনি একটু করে দেন, এখানে তো বুঝতেই পারেন। আসলে হচ্ছে কি, কোনো শিল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায় না যদি না তাকে এই মাধ্যম কোনো না কোনোভাবে আর্থিক একটা নিশ্চয়তা না দেয়। তাহলে যেখানে আর্থিক কোনো নিশ্চয়তা নেই, সেখানে সে তার সময়টা দিতে একেবারে ভাঙার সময় এখানে খুব কম। ভাঙার সময় বলতে আমি বুঝাচ্ছি অবসর, অপশন নাই, একবারে মানুষ মেশিনের মতো বলতে গেলে। যেমন ধরেন, যে ছেলেটি চাকরি করে তাকে প্রায় 8টা 10টা 8টা 5টা পর্যন্ত কাজ করতে হয়, তারপরে সে ক্লান্ত থাকে। আমি নিজে ক্লান্ত থাকি, আমি বুঝতে পারি। তারপরে গিয়ে রিহার্সেল করবে কখন? রিহার্সেল যখন করতে যায় তখন সে অলরেডি তার এনার্জি লেভেলের একেবারে শেষ প্রান্ত। এমনও হয়েছে যে সারাদিন চাকরি করেছে, বিকালবেলা এসে স্টেজে উঠেছে। সেই ছেলেটির কাছ থেকে আমি একটা
কি কাজ আশা আরো কিছু আশা করা আসলে খুব হ্যাঁ। কঠিন। তবুও এখানকার আমি মনে করি যে এখানকার দর্শকেরা অনেক সহনশীল, আমরা অনেক ভুলভ্রান্তি করি, তারপরেও স্টেজে যাই, স্টেজে গিয়ে সংলাপ বলি, সেই সংলাপগুলো মানুষ শোনে। আপনি কিছুদিন আগে জামালউদ্দিন হোসেন একটি নাটক করেছিলেন, সেই নাটকে বোধহয় আপনি নিশ্চয়ই দেখেছেন। নাটকটি খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষ দেখেছে, বুঝেছে বুঝে নাই সেটা অন্য কথা। পরবর্তী দর্শক হলভর্তি দর্শক ছিল। এরকম আমরা নাটক করতে গেলে হলভর্তি দর্শক হয়, কিন্তু নাটকে যে যে মেধা, যে বোধ এবং যে বুদ্ধি আমরা দেব, সেই অবকাশটা কোথায়? আপনি একজন মিডিয়া ব্যক্তি হিসেবে আমাকে যদি প্রমোট না করেন, আমি বলি যে আমার জন্য তুমি স্পন্সর জোগাড় করো, আমি তোমাকে নাটক করে দেব। হ্যাঁ, না, স্পন্সরও আমাকে জোগাড় করতে হবে, নাটকও করতে হবে, আবার নানান ঝামেলা আমাকে সইতে হবে, অর্থাৎ একজন নাট্যকর্মীকে সইতে হবে। আমি একজন সাধারণ নাট্যকর্মী, আমি এভাবেই বুঝি, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এভাবেই বুঝি। যার জন্য ইদানিং দেখবেন আমি প্রায় কবিতার চর্চা করি, কবিদের সাথে আগেও করতাম, এখনও করি। কিন্তু এটার মূল কারণ হচ্ছে আসলে কোথাও কোথাও গিয়ে আমাকে একটু কাজ করতে হয়, নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে বলতে গেলে এরকম যে একটু আনন্দের থাকার জন্য, নিজের ভেতরে এবং বাইরে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক তৈরি করার জন্য এই কোনো না কোনোভাবে আমাকে বেঁচে থাকতে হয়, এবং বেঁচে থাকার মাধ্যম হচ্ছে আমার এই কাজ। তো এর মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কেউ ভালোবাসবে, কেউ বাসবে না, কিন্তু আমাকে তাও করে যেতে হবে, এবং আমি করেই যাচ্ছি। কতদিন পারবো জানি না। আচ্ছা, প্রবাসী যে আপনি বললেন প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা, এগুলো যদি একটু বলেন, আসলে মূল কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, যে সব প্রবাসী যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, কারণটা কি? না, প্রথম কথা হচ্ছে যে কি, আমি যদি নাটকের বা আপনি যদি নাটকের কথা ধরেন, তাহলে আমি ব্যাপারটা এইভাবেই বলি যে এখানে ধরুন আমি কিছুদিন আগে, প্রায় বছরখানেক আগে, আমি ব্রেক্টের একটি নাটক করতে চাইলাম। তো ব্রেক্টের নাটকটি আমি করার সময় আমি মিউজিকের জন্য একজনকে দায়িত্ব দিয়েছি, তারপর অভিনেতাদেরকে দিয়ে গিয়ে যখন আমি ওদের সাথে বসেছি, তখন আমি ব্রেক্ট কি, ব্রেক্ট কেন, ব্রেক্টের অভিনয় ধারা কি ইত্যাদি যখন বোঝাতে গেছি, ওরা আসলে আমি দেখেছি ওদের সাথে আমি কমিউনিকেট করতে পারিনি। আপনার ভাষাটা হয়তো তাদের বুঝতে অসুবিধা না, আসলে কথাটা হচ্ছে নাটকের ভাষা এক ধরনের, অন্য ধরনের কোনো ভাষা না। আপনি একজন অভিনেতা হিসেবে আমার কাছে যখন এসছেন, তখন আপনাকে প্রাথমিক কিছু কাজ, আপনার দায়িত্ব আছে। সেই কাজগুলো হচ্ছে আপনার কণ্ঠের অনুশীলনতা, আপনার পড়ালেখা, আপনার মেধা, আপনি অভিনয়টাকে বোঝা, এবং অভিনয়ের বিভিন্ন ধারা আছে, এক একজন এক একভাবে অভিনয় করে। আমার কাজ হচ্ছে আপনার কাছ থেকে সেটাকে বের করে দিয়ে, সেটা অভিনয়টা বের করে নিয়ে আসে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনি যে একজন অ্যাক্টর, আপনি কোন ধরনের অ্যাক্টর সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যে সংলাপটা আপনার জন্য তৈরি হয়েছে, সেই সংলাপটা আপনি আরেকজনের সাথে, আপনার যে অভিনেতা তার সাথে আপনি কমিউনিকেট করতে পারলেন কিনা, এটা তো কমিউনিকেশনের টোটাল ব্যাপারটা অ্যাক্ট রিঅ্যাক্ট। তো এই অ্যাক্ট রিঅ্যাক্টগুলো আপনি যদি করতে না পারেন, সেখানে আপনার কমিউনিকেশনের একটা গ্যাপ তৈরি হয়ে যায়। অর্থাৎ আপনার কোনো অভিনেতা হিসেবে, আপনার কোনো দুই একজনকে বাদ দিয়ে আপনার অভিনেতা হিসেবে আপনার কোনো প্রস্তুতিই নেই। এখানে মোটামুটি একটা ধারণা আছে যে সংলাপ বলতে পারলে কোন রকম, তাইলে আমি অভিনেতা হয়ে গেলাম। আসলে তা নয়। একটা মানুষ সবচেয়ে কমপ্লিকেটেড ক্যারেক্টার। আপনি জানেন জীবজন্তুর মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড জীব। এই মানুষকে আমি আরেকটা মানুষকে পোর্ট্রেট করা, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এটার জন্য আমি ইভেন
আপনি দেখবেন যে এখানে প্রতিদিন যে অভিনেতার প্রয়োজন, যে প্রতিদিন একটি খবরের কাগজ পড়া, অর্থাৎ একটি খবরের কাগজ পড়ছি মানে খবরটা জানছি মানে একটা মানুষকে আমি জানছি, এই বোধটাও কিন্তু আমাদের এখানে নাই। প্রথম কথা হচ্ছে অভিনেতা অভিনেত্রীর দিক থেকে এই ডিফিকাল্টিসগুলো আছে, সেগুলো আপনি কোনো রকম ওভারকাম করে কম্প্রোমাইজ করে এগিয়ে গেলেন। এরপরে আপনার মিউজিক। আমি খুব দুঃখের সাথে বলি যে আমি যাকে মিউজিক করতে দিয়েছি তার জন্য আমি একদিন হল ভাড়া করেছি যে তাকে নিয়ে আমি রিহার্স করব, সে সেদিন আসে। Now think about it, এই যে কমিউনিকেশনটা হয়নি। তারপরে এই মানে আমি এই নাটকের শুধু পরিচালক, আমি এই নাটকের কোথা থেকে ফাইন্যান্স আসবে, কোথা থেকে কি আসবে, কোথা থেকে চেয়ার আসবে, কোথা থেকে টেবিল আসবে, সব আমার দায়িত্ব। এক। দুই হচ্ছে আমি যাকে স্টেজ নির্মাণ করতে দিয়েছি, অর্থাৎ আমরা যাকে মঞ্চ সজ্জা করে, এবং তাকে আমি আগে নাটকটি যখন আমি ধরেছি তখন আমি তাকে এই সব কিছু বুঝিয়ে দিয়েছি। আর যেদিন নাটক সেদিন সে এসে টুকুস টুকুস করে স্টেজ তৈরি করতেছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তাহলে আপনি অর্থাৎ সেদিন আপনি যখন দেখছেন যে আপনি আপনার শো হচ্ছে 5টার সময় বা 6টার সময় আপনার শো শুরু হবে, সে কিন্তু 5টা পর্যন্ত তখনও বা 6টা পর্যন্ত সে তখনও সজ্জায় মানে মঞ্চসজ্জায় ব্যস্ত। হ্যাঁ, তাহলে অর্থাৎ সে আগে কোনো কাজই করে। এই যে অবহেলা, এগুলো যতদিন না যাবে ততদিন পর্যন্ত আমরা এগুলো ওভারকাম করতে পারবো না। আরেকটা জিনিস, দুই একজন টেলিভিশনেরই আপনাদের এই বিভিন্ন মাধ্যমেরই দুই একজন লোক এসে আমাকে বলে যে আপনি আমাদের জন্য নাটক করে দেন। আমি বলি যে নাটক করে দেন বললেই তো নাটক করে দেওয়া যায় না, ছোট ছোট পিস না হয় করে দেন, কিন্তু ছোট ছোট পিস করে দেওয়ার জন্য আমাকে কিছু ফাইন্যান্সিয়াল হেল্প করতে হবে। সেটা তো কি তোমরা করতে রাজি আছো? সেটার মধ্যে কোনো মানে সেটার কোনো কমিটমেন্ট নাই। তাহলে আমি যে কাজটা করবো সেটা কেন করবো, কিভাবে করবো? হ্যাঁ, আমি শুধুমাত্র আমার নিজের জন্যে এবং আমরা যারা অভিনেতা অভিনেত্রী আছি তাদের জন্য, আমাদের মানসিক সান্ত্বনার জন্যে আমরা একটা কিছু করছি, সেই জন্য আমরা একটা কিছু করি। আসলে এইসব ডিফিকাল্ট আরেকটা মূল যে জিনিসটা আমি প্রথম থেকে লক্ষ্য করেছি, মূল নাটকটি এমন কতগুলো লোকের অ্যাডমিনিস্ট্রেশনে গেছিল যারা এদেশে উড়ে এসছে, অর্থাৎ এই নিউ ইয়র্কে এসছে, এবং হঠাৎ করে তাদের কিছুটা মহিলাদের তাদের কিছু সৌন্দর্যের জন্যে আমরা তাদেরকে কাউকে সভাপতি করেছি, কাউকে সেক্রেটারি করেছি, ইত্যাদি ইত্যাদি করেছি। কিন্তু ওরা নাটকের বোঝেনি, এবং না বোঝার কারণে নাটকের মূল জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। নাটকের একটা নাটক অপেশাদার লোক হাতে পড়ে যা, অবশ্যই হ্যাঁ, আপনি একটা অকুট হাতে যদি আপনি কোনো স্বর্ণখণ্ড তুলে দেন, সে তো ধরে রাখতে পারবে না। আমাদের এইগুলো প্রাথমিক সমস্যা ছিল, যেহেতু আমরা এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে আমাদের কোনো সাংস্কৃতিক মানে অনেকেই আমাদের কোনো সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, বা আমরা ঢাকা থেকে বা আমাদের অন্য প্রত্যন্ত জায়গা থেকে হঠাৎ করে নিউ ইয়র্কে এসেছি এবং এখানে একটা সাংস্কৃতিক ঐতিহ্য তৈরি করার চেষ্টা করেছি, এবং যার ফলে আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমরা যারা এসেছি, আমরা এসে দেখছি যে ওরা ওই গ্রুপের সে প্রধান, স্বভাবতই তার সেই প্রধান নেতা বা নেত্রীর হাতেই ক্ষমতা, তার সাথে কাজ করতে হচ্ছে, এবং কাজ করতে হবার আমার নিজেরও একটু দোষ ছিল। দোষটা ছিল যে আমি কিছুটা আচ্ছা নাটক তো হচ্ছে, একটু কম্প্রোমাইজ করেছি, কিন্তু এটা আসলে করা বোধহয় উচিত হয়নি, এবং যার ফলে হয়েছে কি সঠিক নাটকের রূপ তৈরি হয়নি, এই কথাটা বলবো আমি। এবং তার জের কিন্তু আজও চলছে। যেমন ধরুন আমাদের এখানে কিন্তু এই সোলেমান এসছে, সোলেমান কিন্তু বেশ ভালো কয়েকটা নাটক করে দিয়ে গেছে। তারপরে জামালউদ্দিন হোসেন এসছেন, উনিও
কয়েকটা মানে কয়েকটা প্রোডাকশন বেশ ভালোই করেছে। এখন ওনার সাথে আমিও কাজ করেছি। তো এরা এদের অভিজ্ঞতা এখানে আমরা সঠিকভাবে যারা এখানে পার্মানেন্টলি আছি এদের অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাতে পারি। এমনকি থিয়েটার গ্রুপ তারা সুলেমান এতগুলো নাটকপত্র দিয়ে যাওয়ার পরেও ওদের মধ্যে এমন কোনো ব্যক্তিত্ব তৈরি হয়নি যারা তার ওই সুলেমানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে এরকম তৈরি হয়নি। যার ফলে হয়েছে কি আজকে তাদের কোনো নাটক এগুলো হয়েছে। মূল কারণটাই হচ্ছে যে মানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে মূল কারণটা হচ্ছে যে নাটক সবসময় বা নাটকের গ্রুপগুলো সবসময় শাসিত হয়ে আসছে কতগুলো আনাড়ি প্রধানদের দ্বারা, যারা এই সম্পর্কে কোনো ধারণাই নেই। একটা নাটকের কত খরচ হতে পারে, এখানে খরচ কমান না, এটা না হলে তো চলবে, কিন্তু আসলে ওটা তো হয় না, ওটা তো সম্ভব। হ্যাঁ, এগুলো হয়েছে এবং যার জন্য নাটক এখন একটা সময় নাটক বেশ রমরমা ছিল, এখন আবার একটু পিছিয়ে গেছে। এবং এটার মূল কারণটাই হচ্ছে আমি মনে করি এই মানে অব্যবস্থা। এখন এই যে নাটকের আরো ভালো হওয়ার কথা, সে জায়গা থেকে মনে হয় যে আর পিছিয়ে যাচ্ছে। তো না, পিছিয়ে শব্দটা আমি ব্যবহার করতে রাজি না, আসলে পিছিয়ে যাচ্ছে হচ্ছে এখন স্থগিত হয়ে আছে। আমাদের এখানে কিন্তু আমি একটা কথা বলি, নিউ ইয়র্কে কিন্তু বেশ ভালো কয়েকজন অভিনেতা অভিনেত্রী আছেন, ওদেরকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারছি। এটা হচ্ছে আমাদের নেই, কি বলবো, আমাদের জন্য খুব দুঃখের কথা। আপনারা যারা এখানে নাটকে আগ্রহী বা যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা আসছে? এই যে নতুন প্রজন্ম শব্দটা, এটা আমার এখানে প্রায় এই যে আপনাদের যে মাধ্যম এইসব বড় বড় কথাগুলো বলা হয় যে নতুন প্রজন্ম স্লোগান বলা যায়, হ্যাঁ স্লোগান বলা যায়, হ্যাঁ এখানে নানান স্পেশালি আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়াতে বেশ ভালোভাবে প্রচার হচ্ছে যে নতুন। আমি তাদের কাছে আমার একটাই মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে আমাদের এখানে যে নতুন সত্যিকার নতুন প্রজন্ম যে হচ্ছে, ওরা যে কাজ করছে, এই কাজগুলো আপনারা এক্সপ্লয়েট করতে পারছেন না। এর কারণ হচ্ছে আপনারা শুধু মুখে বলেন, কিন্তু যখন ওদেরকে ডাকেন তখন ওদেরকে অসম্মান করে, ওদের মূল্যায়ন করা হয় না, তাদেরকে মূল্যায়ন করা হয়। এবং যখন ওরা মূল্যায়ন করা হয় না, দে আর নট অব্লিগেটেড টু ডু অল দিস থিংস। তারা বাংলাদেশ নামক একটি দেশকে তারা চেনে, দ্যাট ইজ দেয়ার ফাদারল্যান্ড, দেয়ার মাদারল্যান্ড, দে নো ইট। বাট ওই দেশটার জন্য কাজ আপনারা যখন এসে বলেন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষার জন্য করছি, বাঙালিদের জন্য করছি, তখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাঙালির জন্য আপনি করছেন। এইসব ছেলেগুলো, এইসব নতুন ছেলে মেয়েগুলোকে ভুলে কিন্তু কোনো বাংলাদেশ তৈরি হবে না। আমি কিন্তু বেশি দিন বাঁচব এবং শেষ পর্যন্ত কিন্তু ওরাই বাঁচবে এবং ওরাই আপনাদেরকে বাঁচিয়ে রাখবে। আজকে আপনারা ওদেরকে সম্মান দিচ্ছেন না, হ্যাঁ, তার অর্থ হচ্ছে আপনারা নিজেদেরকে সম্মান করছেন না, এবং সম্মান করছেন না বলে আপনাদের দিন বেশি দিন না, ওদের দিনেই বেশি দিন থাকবে যারা ওদেরকে সম্মান করে নিয়ে আসবে, ওদের সাথে কাজ করবে এবং ওদেরকে দিয়ে কাজ করাবে। আপনাকে জানতে হবে যে ওদেরকে দিয়ে কিভাবে কাজ করাবে। সেই পরামর্শটা যারা একটু ক্লিয়ার করে বলেন যে আসলে যে এই গ্যাপটার কথা বললেন, মিডিয়ারও ভুল থাকতে পারে, যদি আপনি আরো একটু। না, এটা ভুল না, আমি বলি এটা হচ্ছে আপনারা যখন মুখে বলেন যে মিডিয়া, আমরা নতুন জেনারেশনকে আমরা চাই এগিয়ে আসুক, আমি যে শব্দটা বলেছি যে ওদেরকে সম্মান করলে ওরা এগিয়ে আসবে এবং ওরা কারা কারা এই কাজগুলো সঠিকভাবে করবে সেটাও আপনারা মানে সঠিকভাবে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনারা আজকের একটি নতুন ছেলে মেয়ে, সে তার সময়ের মূল্যটা জানে। ধরুন আপনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে ছেলেটি,
বা যে মেয়েটি ব্রাইট, ধরুন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে যে ছেলেটি, যে মেয়েটি ব্রাইট, সে কিন্তু তার সময়টাকে সঠিক ব্যয় করতে চায়। সেই যখন দেখবে যে এই মিডিয়াতে আমি গেলে আমার সম্মানও হচ্ছে এবং আমার সময়ের মূল্যায়ন হচ্ছে, তখন সে কিন্তু আসবে। আপনি সময়ের মূল্যায়ন করবেন না, অথচ বলবেন যে তুমি আসো আমার সাথে কাজ করো। আপনাকে আমি বলবো যে কি ধরেন আপনি কতদিন পর্যন্ত, যে হাত সবসময় নেয় সে হাত নিচেই, যে হাত দেয় সে হাত উপরেই থাকে। এই যে আমরা কথাটা বলি, এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেয়ার নেয়ার, অর্থাৎ কি আপনার সাথে একাত্মতা বোধ করতে হবে। আপনাকে আমি দেব, আপনাকে আপনার কাছ থেকে আমি নেব, এখানে শুধু দেয়াটাই আছে। আপনি যখনই আপনি দেয়ার কথা আসবে, তখনই আপনি যদি বলেন না না আমি তো সবেমাত্র শুরু করেছি, আমাকে একটু সাহায্য করো, সাহায্যের হাত বলেছি নিচেই থাক। সুতরাং আপনি ওই হাতটা নিচে না রেখে আমার সাথে সমান করুন, আপনি দেখবেন আমার অপটিমাম লেভেল, অর্থাৎ আমার কাজের সর্বোচ্চটাই আমি আপনাকে দেব। এবং ওদের কাছ থেকে পেতে হলে আজকে কলম্বিয়া বা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি বা আমাদের ব্রাইট ছেলে মেয়েগুলোর কাজ পেতে হলে আপনাকে হাতে হাত মেলাতে হবে, তখনই আপনি সঠিক কাজ পাবেন। আপনাদের এখানে আমি জানি না আপনারা এই ধরনের মূল্যায়ন করেন কিনা, বাট আমি এটা সরাসরি বললাম এই জন্যই কিন্তু যে আপনারাও এই কাজটা করেন, করলে আপনারা দেখবেন যে নিউ ইয়র্কের না, আপনি জানেন শুধু নিউ ইয়র্ক কেন বলছি, সারা আমেরিকায়, উত্তর আমেরিকায় আমাদের কত ব্রাইট ছেলে রয়ে গেছে। আমি তো নানান জায়গায় ঘোরাঘুরি করি, আমি দেখি আমাদের প্রচুর ছেলে মেয়ে আছে হার্ভার্ডে, আমাদের প্রচুর ছেলে মেয়ে আপনার এই আপনার নানান বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা নানান বিষয়ে কাজ করছে। বস্টনের একটি ছেলে ফিল্মের উপরে কাজ করছে, বস্টন কলেজে পড়ে, সে এই বছর শেষ করেছে। তার ইচ্ছা সে বাংলাদেশে গিয়ে কাজ করবে, কিন্তু কোনো পাচ্ছে না, মানে লিঙ্ক পাচ্ছে না, কিভাবে যাবে, কিভাবে যাবে। এই ছেলেটিকে আমরা কোনো সময় ব্যবহার করার চেষ্টা করেছি, করি। হ্যাঁ, এই ধরনের অনেক আমি দিলাম, তো এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা খুঁজে বের করতে হবে। আপনার এটা দায়িত্ব হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে মিডিয়া, দে হ্যাভ টু সার্চ যে কে কাজ করছে, কে কাজ করছে না, কে কি করছে। হ্যাঁ, এই ধরনের কাজ আপনি ঘরে বসবেন আর আমাকে দিয়ে শুধু প্রোগ্রাম করাবেন, এটা তো হয় না। আমি তো বাতিলের দলে, আমি এভাবেই বলবো, আমি তো আমার দেওয়ার ক্ষমতা কিন্তু একেবারেই সীমিত হয়ে গেছে। কারণ আমি মনে করি যে আমি দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। এই দীর্ঘ পথে যেতে যেতে আমাকে নানান ধরনের অব্লিগেশনস, নানান ধরনের সমস্যা মোকাবিলা করতে করতে, সংগ্রাম করতে করতে আমি তো শেষ প্রান্তে। ইউ ক্যানট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি or something from which is not enough, আমি মনে করি। মজিব, আরো শুনবো আপনার কাছে, আমরা একটু বিরতিতে যাবো। প্রিয় দর্শক, সময় বিরতির পর আবার আমরা ফিরে আসবো আজকে। আজ আমাদের অতিথি বিশিষ্ট নাট্যজন মুজিব বিন হক। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকে। আজ আমাদের অতিথি প্রবাসের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মুজিব বিন হক। মুজিব ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে অবস্থানে এসেছেন, আমরা শুরুটা একটু যদি আমাদের দর্শকদের দেশে আবার বলেন যে কিভাবে আপনি এই আজকের অবস্থানে আসলেন, যে সংক্ষেপে যদি একটু বলেন। না আমি আসলে এমন কোনো গ্লোরিফাই, মানে এমন কোনো গৌরবজনক কাজ করিনি যে কাজ আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে। আমি আসলে একসময় তো নাট্যকর্মী ছিলাম, এখনো নাট্যকর্মী আছি। আমি আসলে এখনো নাটকের জন্য যদি কেউ আমাকে, কারণ আমি আসলে নাটকটা শিখেছি ঝাড়ু দিয়ে, স্টেজ ঝাড়ু দিয়ে আমি নাটকটা শিখেছি, এবং নাটক আমাকে এতগুলো পথ পাড়ি দেওয়ার যে সাহায্য করেছে, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে নাটকের কাছে। এবং আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আসলে
মিডিওকার। আমার কাজ হচ্ছে, আমি সবসময় এটা বলি, আমার কাজ হচ্ছে প্রতিভাবানদের সাহায্য করা। আমি যার জন্যে যারাই যখন নাটকের কথা বলেছে, নাটকের সাথে কাজ করতে বলেছে, আমি ওদের সাথে কাজ করেছি। এবং আমি যে কোনো জায়গায় আমি নাটকের কাজ করতে আনন্দ পেয়েছি। আমি যখন এদেশে আসি তখন আমি প্রায় আড়ালেই ছিলাম। 1988 সালে এটি আমি এদেশে এসেছি, আমি তখন প্রায় আড়ালেই ছিলাম মানে খুব বেশি একটা ফোকাস হতে আমি করেছি, আসছি, এখন তো সংগ্রামের সময়। এখন কিন্তু এক সময় আমি বলবো, ঝর্ণা চৌধুরী আমার মানে সমবয়সী আমরা, সে এক সময় আবিষ্কার করেছে যে মুজিব ভাই আপনি লুকিয়ে আছেন কেন? আপনি না মুজিব বিন হক? একদিন সকালবেলা এসে আমার দুপুরের দিন আমার বাসায় এসে হানা দিয়েছে, বললো চলে না আপনি নাটক করবেন। না ঝর্ণা, আমি না না, সে জোর করেই তার বাসায়, তখন ব্রাউন্সের বাসায় সে নিয়ে গেছে। সেখানে সেই এই মোটামুটি তখন থেকেই নাটকের কাজকর্ম ইত্যাদি শুরু হয়ে গেছে। এরপরে আমি নিজে নাটক লিখেছি, নাটক করেছি, এবং এই নাটক আসলে একটা জিনিস কি, আমি নাটকের কাছে সবসময় কৃতজ্ঞ। আজকে এই যে আপনার সাথে, এই যে হাজার হাজার মানুষের সাথে আমার দেখা হচ্ছে বা কথা বলছি, আমাকে চিনছে, এটা কিন্তু নাটকের জন্য। আমি যখন একলা এক কোণে দাঁড়িয়ে যখন আমি সংলাপ বলি, তখন আমি এই যে আমার সামনে যে দর্শক থাকে ওদের সাথে আমি কিন্তু খুব চ্যালেঞ্জ অনুভব করি, এবং সেখান থেকেই আমার সংলাপগুলো উঠে আসে, আর সেখান থেকে আমার ভাষাগুলো মূর্ত হয়, এবং আমি বুঝতে পারি আমাকে যে আমি কতটা এগিয়ে এসেছি। হ্যাঁ, জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে আমি অনেককে স্মরণ করি। হ্যাঁ, আমার বন্ধু মামুনুর রশিদ বা আলী জাকের বা সুভাষ দত্ত কিন্তু আমার একটা মাইলস্টোন। সুভাষ দত্তের সাথে আমি ছবিতে কাজ করেছি, সুভাষ দত্তের সাথে আমি আপনার স্টেজেও কাজ করেছি। আপনি জানেন কি না জানি না, আমরা প্রথম বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা ইন্দিরা মঞ্চে প্রথম নাটক করি। ইন্দিরা তখন একটা মঞ্চ ছিল, ইন্দিরা মঞ্চ। আপনি কত বড় ছিলেন আমি জানি না, আমরা তখন সেই মঞ্চে দাঁড়িয়ে সংলাপ করেছি। তারপরে নীর চৌধুরী স্যার, আমি তার কাছে কৃতজ্ঞ, তার কিছু কাজকর্ম আমি দেখেছি সামনে। তারপরে তারই নাটক আমি প্রথম মঞ্চে করি। কোন নাটকটা? কবর, ঐতিহাসিক। এবং সেখানে সেই ঐতিহাসিক নাটক কবর আমি ছাত্রের ভূমিকা করতাম, এবং মামুনুর রশিদ ছিল ডিরেক্টর, এবং সে পাগলের ভূমিকা অভিনয় করত। আর আলী জাকের আর আপনার সুভাষ দত্ত, একজন নেতা আর একজন কেরানি, কেরানি করত। আমাদের আরেকজন অভিনেতা নাটক লিখেছে। হ্যাঁ, তো এরকম আমরা, সেটার নাম ছিল আরণ্যক, আপনার মনে আছে কি? আরণ্যক কিন্তু এখনো দেয়ার স্টেজ করছে। এরপর আমরা অবশ্য ফরহাদকে নিয়ে, ফরহাদ মাজারের একটি নাটক প্রজাপতি লীলাল হাস্য, এবং সেই নাটকটি খুব ঐতিহাসিক নাটক, এবং সেই নাটকটি নিয়ে খুব বাকবিতণ্ডা হয়েছে, এটা খুব কন্ট্রোভার্সিয়াল ছিল। ফরহাদ অবশ্য অলওয়েজ হি লাইক টু প্লে দিস, এবং সেই নাটকটি সঠিকভাবে আমরা করতে পারি, খুব অন্যায় হয়ে গেছে, কারণ আমরা নাটকটি ঠিক মতো, আমার ধারণা নাটকটি বুঝিনি তখন, কিন্তু আজকে বুঝি। কিন্তু আজকে এই নাটকটি আমি আবার নতুন করে, আমার একটা ড্রিম আছে, আমি যখন বাংলাদেশে ফিরে যাব তখন আমি নাটকটা করবো আবার। ইট ইজ এ মিউজিক্যাল পিস, এবং এটা একটা অসাধারণ মিউজিক্যাল পিস। আমরা সঠিক এটার মূল্যায়ন করতে পারিনি। সেই 1972-র কথা বলছি, তখন আমরা মাত্র নাটক শিখছি, হাঁটি হাঁটি পা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেই সব কিছু টানছি। মজার ব্যাপার কি, আজকে ছেলে মেয়েগুলো যে জায়গায় দাঁড়িয়ে আছে তাদের জন্য একটা কথা বলি,
10 টাকার একটি টিকিট বিক্রি করতে গিয়ে একজন ভদ্রলোকের কাছে 1 ঘন্টা একটা লেকচার শুনেছি, সেটা আমি কোনোদিন বলবো না। যাই হোক, যখন নিউ ইয়র্কে আসি, নিউ ইয়র্কে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু এরকমই ছিল, হাঁটি হাঁটি পা পা। নাটকটা তখন পরিবেশ বা সেই ধরনের আজকের মতো অবস্থা ছিল না, লোকজন খুবই কম। নাটকের একটা ব্যাপার কি, তখনও কিন্তু নাটকে বেশ প্রচুর লোক হতো, যত মানে বা বাঙালি তুলনামূলক কম থাকলেও কিন্তু কম থাকলেও ওই সবাই প্রায় খবর নিয়ে সেখানে চলে যেত। হ্যাঁ, কিন্তু আজকাল যেমন ধরেন অনেকগুলো অনুষ্ঠান হয় এখানে ওখানে, অনেকের চয়েস থাকে, কিন্তু তখন আসলে খুব বেশি একটা চয়েস থাকতো না। নাটক হচ্ছে সেই নাটকেই হচ্ছে, হ্যাঁ, একদম দলে বলে নাটকটা দেখতো এবং সবাই আনন্দ পেতেন, সবাই এসে কিন্তু আপনার খুব উইশ করত যে আপনার ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, আপনার এভাবে করবে। সেখান থেকেই আসলে কিছুটা এই প্রবাসে সেই ভালো লাগাটার আমিষটা এখন পাই। যদিও এখন মানে পরিবেশ এবং মানুষজন অনেক, এখন ধরেন নাটক হলে আপনি হয়তো যাচ্ছেন না, কারণ আপনার আরো দুটো অ্যাসাইনমেন্ট রয়ে গেছে, বা আপনি আরো হয়তো একটা গানের অনুষ্ঠান একসাথে থাকে, তা আপনি ইউ হ্যাভ এ চয়েস। তখন তো চয়েস ছিল না, আপনি একটাই নাটক হচ্ছে, কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করছে। সেইখান থেকে এই নানান, আমি দল উপদল এগুলো নিয়ে আর কথা বলতে চাই না, কারণ এগুলো আমাদের সাথে সাথে আছে। বাঙালি তো একটা প্রতিবন্ধকতা কিনা, এটাকে আমি সুস্থতাও বলি, অসুস্থতাও বলি। সুস্থতা বলে এই অর্থে, যদি ধরেন 1 দল থেকে 3 দল হয়, 3টি নাটক যদি হয়, এটা ভালো কাজ হচ্ছে, প্রসার হলো আরো। হ্যাঁ, কিন্তু এটা এমনভাবে ছড়ালো যে কোনোটাই হলো না, তখন সেটা সত্যিই দুঃখের, নষ্ট হয়ে গেল মনে হয়। এবং সেটার জন্য তো আপনার প্রথম দিকে আমি বলেছি, সেটার জন্য কিন্তু কিছুটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দায়ী। যারা ওই জায়গাটা থাকার কথা তারা সেই জায়গাটা নাই, সেই জায়গাটায় দায়ী। এখন নাটক বা সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনি চলে গেছেন, কিন্তু আপনি তো ওটা জানেন, আপনার হয়তো কিছুটা ক্ষমতা আছে, কিছুটা পয়সা আছে। এই আরেক ধরনের বুদবুদ এখানে তৈরি হয়েছিল, আপনাকে নতুন, তখন অবশ্য বলে যে এটা ফার্মাসিস্ট এটা কন্ট্রোল করতো। হ্যাঁ, বাংলাদেশ সোসাইটির কথা বলছেন না, আমি বিভিন্ন সংগঠন, কারণ ওরা তখন এখানে এসছে, ওদের মধ্যে কিছু পয়সা টসা হয়েছে, তারপরে আবার আমরা দেখতে পেয়েছি যে ডাক্তাররা এটা কন্ট্রোল করেছে, কারণ ওরা কন্ট্রোল করছে, এখনো নাকি করছে, হতে পারে। কিন্তু কোনো আমার একটা অসুবিধা ছিল বা ইয়ে হচ্ছে, আমি কোনো ডাক্তারের বা কোনো ফার্মাসিস্টের শুভানুদায়ী হতে পারিনি, মানে তাদের কাছ থেকে বেসিক্যালি আমি কোনো সাহায্য নিতে পারিনি, সেটা আমার অপরাধতা। কিন্তু আমি মনে করি আসলে থিয়েটার বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ওদের কাছ থেকে সাহায্য পাওয়া এবং সাহায্য নেওয়া অন্যায় কিছু না। ওরা চায় নাম, আমরা চাই কাম। সো নাম এন্ড কামের মধ্যে এই যে বিনিময়, এটা তো হতেই পারে। হ্যাঁ, আমি এবং আসলে এক্স্যাক্টলি সেইখান থেকেই আমি কিন্তু কিছুটা স্বস্তির মধ্যে ছিলাম, ঠিক আছে ওরা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, পয়সা টয়সা তো ওরা জোগাড় করছে। এবং আমি নাটক করার সময়, তখন প্রথম দিকে আমি বলছি, নাটক করার সময় কিন্তু আমি পয়সা কড়ির কথা ভাবি না। হ্যাঁ, ভাবি নাই, কারণ ওই ভাবনাটা ওদের কাছে আমি দিয়েছিলাম। হ্যাঁ, এবং ওটা নিয়ে ওরা ভাবতো, যার জন্য ওরা কন্ট্রোল, কিন্তু ওরা এমনভাবে কন্ট্রোল করা শুরু করলো যেটা সত্যিই খুব মানে লজ্জাজনক বা ন্যাক্কারজনক, এভাবেই করতো। কারণ ওরা খুব, কারণ ওদের হয় কি, চাইতে চাইতে হাত লম্বা হয়ে যায়, ওদের চাইতে চাইতেই বা দিতে দিতে ওরা তখন দেয়াটা কমিয়ে দিয়েছে, চাইতে খালি চাওয়াটাই বেড়ে গেছে, যার জন্যে এই প্রবলেম হয়ে গেছে। সেটা তো হবেই, এটা প্রবাসে হয়েছে, এবং যার জন্যে আজকে আমরা এত সাফারিংস। তারপরে আমরা এই দেখুন না, এখনো কিন্তু মানুষজন সাহায্য করছে। আমার মনে হয় নাটকের বা শিল্পের যে কোনো শাখায়
মানুষের সাহায্যের হাত যদি না থাকে তাহলে কিন্তু করা যায় না। এটা অবশ্যই আজকে এই যে কিছুদিন আগে আপনি তো বললেন এই যে ব্রেক্টের ইয়েটি জামালউদ্দিন হোসেন যে নাটকটি করলেন, হ্যাঁ, উনি স্পন্সর পেয়েছেন বলে এই নাটকটি করতে পেরেছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে পুরো নাটকটি এত কষ্ট করে 3 মাস বা 6 মাস কষ্ট করে নাটকটি করলেন এবং সেটা একটি মাত্র শো করলেন। এই স্পন্সরশিপটা যদি একটু বাড়তো, আরো বেশি শো করা যেত, আরো বেশি শো করা যেত, আরো বেশি লোক এখানে একটি শো হতো, ব্রুকলিনে একটি শো হতো, বা অন্যান্য স্টেটেও উইন্সের 2-3টে শো হওয়ার মতো ক্ষমতা রাখে। হ্যাঁ, লোকজন তো আছে আমার। তো এগুলো হয় না ওই কারণে। আরেকটি জিনিস কি, পয়সা দিয়ে এই নাটক বা সাংস্কৃতিক কাজকর্মগুলো দেখার মতো মানসিকতাটা এখনো আমাদের গড়ে ওঠেনি। যার জন্য যার জন্য হয় কি আপনার এটা দে আর নট পেইড ইয়ে করা, মানে এখন আপনি একটু নাটক করলেন, কোনোরকম স্পন্সর নিয়ে হয়তো করলেন, কিন্তু পকেটে কোনো কিছু থাকলো না থাকলে আপনি আরেকটা শো করতে পারছেন। এবং সেটা তখনই করা যায় যখন একটা লোকের মধ্যে প্রবণতা আসে পয়সা দিয়ে আমি নাটক দেখি। যখন বিনা পয়সায় অভ্যাস হয়ে যায় তখন আর এটা আমি কিছুটা আমি অনেকে এটা $10 করে এখানে নাটক দেখার পক্ষপাত। আমি কিন্তু এটার বিরুদ্ধে এই কারণে আমি বলছি যে যেহেতু আমাদের অভ্যাসটা তৈরি হয়, ওটা $5 একটু কমাই দিয়ে $5 বেশি আমি রাখবো না, তাহলে হবে বেশি দর্শক যাবে, তাহলে বেশি দর্শক যাবে। আমার উদ্দেশ্যটাই হচ্ছে বেশি দর্শকের কাছে পৌঁছানো। সেটাই যদি হয় তাহলে আমি এখানে অবশ্য অন্য ধারণা আছে যে না, এক ধরনের লোক টিকিট কাটে না, আরেক ধরনের লোক টিকিট কাটে, এবং তারা যাতে কাটে ওরা $10 হলেও হয়। আমি বলি না, আমি মোটামুটি স্ট্রিক্ট থাকার চেষ্টা করব, বলবো যে ভাই আপনি $5 আমাকে দিয়ে যান, এভাবেই অনুরোধ করব। আমার ধারণা $5 যারা নাটক দেখতে যায় এবং যাদের টেন্ডেন্সি আছে ওদের $5। আর অন্যান্য সাংস্কৃতিক কর্ম যেমন ধরেন কবিতার অনুষ্ঠান বা যেসব হয় বা নাটক, এগুলো আমরা প্রায় বিনা পয়সায় দেখি। এবং শুধু বিনা পয়সায় দেখি নাটক, মানে অনুষ্ঠানের শেষে আমরা আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা এই জিনিসগুলো শেষ করে দিতে হয়। হ্যাঁ, আমি যখন একটি কবিতার অনুষ্ঠানে যাব, আমি যেন কবিতার অনুষ্ঠানটি তখনই খুব ছিমছাম হবে যখন আমি তাকে কিছু কন্ট্রিবিউট করব। সেটা আমি বলি যে কবিতার অনুষ্ঠান শুনতে গেলে $2, ইভেন $1 হলে আমি রাজি আছি। এ যদি বলে যে না $1 দিয়ে ঢুকতে হবে, আমি রাজি আছি, $1 দিয়ে। এবং আমি $1 দিয়েই সবাই করব। তাতে হবে কি, আমি যেমন ধরেন 50 জন লোক আসে, আমি ওই অনুষ্ঠান থেকে $50 যদি পাই, তাহলে আমার অন্তত ব্যানারের পয়সাটা চলে গেল। হ্যাঁ, এবং সেখানে আমি একটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার যে অনুষ্ঠানটা করি, সেখানে আমি অনুষ্ঠানের একটা পূর্ণতা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি মানুষ থেকে পয়সা নিই। মুজিব ভাই, আপনারা এখানে যে অনেক বড় মাপের শিল্পীরা রয়েছেন, আপনারা কি নতুন প্রজন্মের কথা আবার যদি বলি, তাদের জন্য কিছু করার আপনারা চেষ্টা করছেন কিনা? আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি। যেমন আমি এখনো আমার যেমন বেশ কিছুদিন আগে আমি নজরুলের লুকোচুরি একটি ছোট নাটিকা আছে, সেটা রেখা আহমেদকে দিয়ে আমি করিয়েছিলাম। রেখা আহমেদকে আপনি চেনেন, তাকে দিয়ে আমি করিয়েছিলাম, মানে তাকে আমি হেল্প করেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে এই যে। কিন্তু হয় কি, একটা টিম যখন হয় তারপরে টিমটা আবার গড়ে ওঠে না, অর্থাৎ ছেলেরা যখন আরেকটু বড় হয়ে যায় তখন আবার ওরা সরে যায়। এটার জন্য যে জিনিসটা করার দরকার, সেটা হচ্ছে বাংলা নাটকের পাশাপাশি ইংরেজি নাটকের প্রচলন করতে হবে। এটা কিন্তু লজ্জার ব্যাপার। এটাই নতুন প্রজন্ম ইংলিশটাই ভালো বোঝে, যে অবভিয়াসলি আমি ওকে ইংরেজিতে যখন বলি ও কিন্তু খুব কমিউনিকেট করে, আর যখন আমি বাংলায় বলি অনেক শব্দ সে হারিয়ে যায়, বুঝতে পারেন। হ্যাঁ, এটা অন্যায় কিছু না,
কারণ সে তো স্কুলে যাচ্ছে প্রতিনিয়ত, সে ইংরেজি চর্চা করছে, তো ওর কাছ থেকে তো আমি ইংরেজি আশা করি। স্বাভাবিক। আমি হয়তো বাংলা বলি বলেই আমার কাছে বাংলাটা কমিউনিকেশন হয়ে যাচ্ছে, বাংলায় আমি কাজকর্ম করেছি, বড় হয়েছি, খেয়েছি, দিয়েছি, সব কিছু, কিন্তু ও তো অতটা পরিচিত না। সুতরাং পাশাপাশি যেমন আমরা অনেকদিন আগে রবীন্দ্রনাথের ডাকঘর করেছি পোস্ট মাস্টার নাম, তো সেটি আমরা প্রিন্স ফেস্টিভ্যালে আমরা করেছিলাম, সেখানে সেটা আমরা ইংরেজিতে করেছি। আমার ছেলেও সেখানে অভিনয় করেছে, সে স্বতঃস্ফূর্তভাবে করেছে, এবং অনেক নতুন ছেলে মেয়ে, ওই যে বিপার অনেক নতুন ছেলে মেয়ে, একেবারে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও ওই নাটকে অংশ নিয়েছিল। বেসিক জিনিসটা হচ্ছে ওই নাটকটা ইংরেজিতে ছিল বলে ওরা তাদের জন্য সহজ পেয়েছে। হ্যাঁ, এইভাবে নতুন প্রজন্মকে বা নতুন যাদেরকে বলছি আমরা, ওদের জন্য এইভাবে নাটক তৈরি করতে হবে, এবং নাটক তৈরি করে সেটা ইংরেজিতে নিয়ে এসে ওদেরকে দিয়ে ইংরেজিতে করাতে হবে। আবার আমি বলেছিলাম এই যে আমাদের বিপার স্কুল আছে, বা আরো যারা আরো অনেক সংগঠন রয়েছে এখানে যারা রয়েছে, ওরা শুধু ওরা গান শেখায়, এবং ওদেরকে আমি সবসময় বলি যে আপনারা একটা নাটক করেন, ছোট্ট প্লে করেন। হ্যাঁ, ওরা কিন্তু ওই মজা করে। হ্যাঁ, অনেক ছোট ছোট পিস আছে যেগুলো ওদেরকে দিয়ে করাতে হয়। ওখানে মানে একটু গান টান ঢুকাই দিলেন, তারপরে তাদের মতো করে যদি তাদের মতো করে তাদেরকে, তাতে হয় কি ওরা বুঝতে পারে, আকৃষ্ট হবে তখন তারা। হ্যাঁ, এই যে বাংলা এগুলো, বাংলা অনেক রাইমস আছে, ওই রাইমসগুলো যদি আমরা ইংরেজিতে ওদেরকে দিয়ে প্লে করাই, তাহলে কিন্তু রাইমসের আকারে, গানের আকারে ওরা বাংলা, এটা কিন্তু আবার সাধারণত অনুবাদটা ওদেরকে আমরা শোনাই দিলাম, তাতে হলো কি ওরা দুটার সাথে পরিচিত হয়ে গেল। নাটক, অনেক নাটক আছে আপনার এরকম বাচ্চাদের নাটক আছে, সেগুলো আমরা করতে পারি ইংরেজিতে করে ওদের। অর্থাৎ হচ্ছে কি, মূল কথা হচ্ছে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো এইসব সাংস্কৃতিক স্কুলগুলো এগুলো কিন্তু স্বচ্ছন্দ করতে পারে। ওরা আগাগোড়া ওরা বাংলা শিখুক, এটা চাই, ওরা স্কুলে বাংলা শিখবে, কিন্তু একটু স্কুল থেকে আপনি সেই বিপা বলেন বা অন্যান্য যেসব সংগঠন আছে, ওরা ওদেরকে যতক্ষণ আপনি বাইন্ডিংসের মধ্যে রাখছেন ততক্ষণ হয়তো টুকটাক একটু বাংলা বলছে, সিঁড়িতে পা দিলেও ইংরেজিতে কথা শুনছে, তাহলে কি কাজটা ঠিক হচ্ছে না? কাজটা হচ্ছে ওরা ইংরেজিতে করতে চায়, ইংরেজিতে করুন, বাংলা ওদের সাথে আপনি বাংলায় বলুন, ওরা দেখবেন যে ওরা বাংলাটা বোঝে, হয়তো অনেকে বলতে পারছেন, হ্যাঁ, কিন্তু ওরা যখন বাইরে হচ্ছে ওরা ঠিক ইংরেজিতে বলা শুরু করে দিয়েছে। সেখানে আমরা ওই ফাঁকিবাজিটা কেন করছি বলুন? এই ফাঁকিবাজিটা তো দরকার নেই। হ্যাঁ, আমরা ওদেরকে দিয়ে ইংরেজিতেই কাজ করাবো এবং বলবো এটা কিন্তু বাংলা থেকে এসেছে, উৎসটা বলে দেবো, তখনই আমাদের কাজগুলো হয়ে সহজ হবে, তাদের কাছে আরো বেশি কিছু আশা করা, তাদের কাছে অনেক বেশি পাবে। ওরা যখন ইন্টারেস্ট পাবে তখন ওরা অনেক স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। আজকে আপনি কোনো বাংলা নাটকে কোনো এই ধরনের ছেলেপেলেগুলোকে কাজে লাগাতে পারবেন। আমি চেষ্টা করেছিলাম, ওরা বললো না না বাংলা বলতে হইব, আমি তো বাংলা জানি না, আমি বাংলা জানি না। হ্যাঁ, তো তার অর্থ কি ওরা আগে থেকে, এবং বাংলাটা শুধু ওরা না, আমি যেমন কিছুদিন আগে আমার বড় ভাইয়ের মেয়ে, ও একটা উপন্যাস, এবং সে কিন্তু এমনি ফটোগ্রাফির উপরে বইটই আছে, তো ওকে যখন আমি ইনভাইট করলাম যে আমাদের অনুষ্ঠানে আসো এবং তুমি মানে তোমার কথাগুলো বল, তো ও বললো যে ও খুব করে আমাকে বললো যে আমাকে ওখানে বাংলা বলতে হবে। আমি না না, তোমাকে বাংলা বলতে হবে না, তুমি তো ও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পাশ করা মেয়ে, ওই বলছে ও মানে ও ভয় পাচ্ছে ওকে বাংলা বলতে হবে, সেই জন্য ও বাংলা জানে না তা নয়, বাংলা জানে কিন্তু ওর ভাঙা বাংলা,
যেটা বলতে সে লজ্জা পায় ভাই ভাই। লজ্জা পায়। হ্যাঁ, তো ওকে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে বলার আমরা পারমিশন, না না তোমার মতো করে তুমি ইংরেজিতেই বলো। এবং সে আসলো, দিব্যি ইংরেজিতে বললো, এবং মাঝে মধ্যে দুই একটা বাংলা টাংলো বললো, তাতে সবাই মজাও করলো। এইভাবেই আমার ধারণা ওদেরকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে প্রসার মানে তাহলে এখানে যেভাবে আমরা যেমন লাভবান হব, আমাদের এই মাধ্যমগুলো যেমন লাভবান হবে, তেমনি বাংলা সংস্কৃতিও লাভবান হবে। আর আমরা যারা এখন বাতিলের দলে প্রায়, তারাও লাভবান। কারণ আমরা একটা অন্তত মৃত্যুর আগে এইটুকু বলতে পারবো যে আমাদের জেনারেশনকে আমরা একটা জায়গায় দাঁড় করাবার চেষ্টা করেছি। আমাদের চেষ্টার অভাব ছিল, এখন আমাদের চেষ্টাই নেই। এটা সত্যি দুঃখজনক, তাই না? মুজিব ভাই, আমাদের শেষ করতে আপনি যদি একটা সংলাপ যদি মনে থাকে একটু সামান্য দর্শক উদ্দেশ্যে যদি বলেন। সংলাপ কিসের সংলাপ? আপনার যে নাটকের বিশেষ কোনো সংলাপ যদি মনে থাকে। আসলে আমি তো সবসময় দুদুল্যমান অবস্থায় থাকি, সবসময় এমন একটা জায়গায় থাকি যখন আর কোনো কিছু এখন আর মনে থাকে না কোনো কিছু। শেক্সপিয়ারের একটা সংলাপ বলেই শেষ করি আমি, সেই দুদুল্যমানের তার কথা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি এখন এভাবেই ভাবছি। মুজিব ভাই, আপনাদের টিভি, মিলেনিয়াম টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। মুজিব ভাই, আপনাকে ধন্যবাদ, এই কষ্ট করে আসছেন। আবারও সুযোগ হলে আপনাকে আবারও আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। আপনি ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গেই থাকুন।